গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে আমার মেয়ে এখন তাড়া মারছে আমাকে বারান্দার দরজাটা খুলে দেওয়ার জন্যে, কিন্তু ও তো জানে না আমি পুরো নিম পাতা সব ফেলে দিয়েছি। যাই হোক, তাও দেখছি দু একটা আবার নতুন পড়েছে, দরজাটা খুলেই দিলাম। আর বেশ সুন্দর ওয়েদার জানো তো আজকে, তাই দরজাটা খুলে বাইরে বেরোতেও ইচ্ছে হচ্ছে। ওই দেখো, ও এখন পাঁচিলে দাঁড়িয়ে দেখবে, যদিও সূর্য এখনও ওঠেনি, কিন্তু উঠবো উঠবো হচ্ছে। মানে এই রকম ওয়েদারে সূর্য উঠবে আমি জানি। দারুণ লাগছে, মানে ঠান্ডাও নয় গরমও নয়, ভীষণই প্লেজেন্ট ওয়েদার। এই রকমই সারা বছর থাকলে মন্দ হয় না, তাই না? ও ঘোরাঘুরি করুক, নিম পাতা খুঁজে বেড়াচ্ছে, আমি এই ফাঁকে বিছনাটা করে নিই। দেখেছো, এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে নিম পাতা। আগের দিন দেখেছে অত নিম পাতা পড়ে, আর আজকে দেখছে সেখানে মাত্র দু একটা। আমি এসে গেছি বিছনাটা করতে, ও দাঁড়িয়ে থাকুক, আমি চটপট আমার কাজগুলো সেরে নিই। এবারে কাঁথাও গায়ে দেওয়া যাচ্ছে না জানো, তাতেও বেশ গরম হচ্ছে। এবার আস্তে আস্তে ফ্যান চালানো শুরু করতে হবে, যা বুঝতে পারছি। একটা পাতলা চাদর তো আমি অলওয়েজই নিই সারা বছর ধরে, তো সেরকমই একটা পাতলা চাদর নেবো এবার। কাঁথাটাকেও এবার তুলে রাখবো। কীরকম দিনগুলো যাচ্ছে না, এই লেপ 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 লেপও তুলে রাখলাম, তারপরে আবার কাঁথা, এবার কাঁথাও তুলে রাখার সময় এসে যাচ্ছে। তারপরে চাদরটা অবশ্য থাকে সারা বছরই। আমার কিছু একটা গায়ের দোয়ার মতো না থাকলে খুব মুশকিল হয়, এটা আমার বরাবরের অভ্যেস। সে আমি নিই বা না নিই, কিন্তু আমার সঙ্গে একটা চাদর থাকবে। তো ঝাঁট দেওয়া হয়ে গেল, এবারে বেড কাভারটা পেতে দিই, বাস আমার আজকের মতো বিছনা করা হয়ে গেল। বিছনা হয়ে গেছে, আমি এদিককার দরজাটা এবার খুলে দিচ্ছি, মহিলা যাতে বেরিয়ে যেতে পারে, আর আমিও অবশ্যই বেরোবো। ওয়াশিং মেশিনটা চালাবো, এই ঘরের দরজাটা খুলবো। এই পরপর এবার যা আছে করে যাই। লোকনাথ বাবাকে সঙ্গে নিয়ে আবার শুরু করলাম আর একটা নতুন দিন। আশা করব তোমাদেরও আজকের দিনটা ভীষণ ভালো কাটবে। তো ওয়াশিং মেশিনটা চালু করে দিলাম, চলো এবার বাইরের ঘরে যাই। আজকে ওয়েদারটা যে ভালো সেটা আমার ভেতরের অবস্থাটা দেখলেই বোঝা যায়, যে অতটা অন্ধকার নেই। এখান থেকে সূর্যকে আজকে দেখা যাচ্ছে, দেখো কিছুক্ষণ আগেও কিন্তু দেখতে পাইনি বারান্দা থেকে, আর এখন দেখো কি দারুণ লাগছে না, খুব সুন্দর লাগছে। যাক, সূর্যর দেখা পেয়েছি, স্কুল বাসও এসে যাচ্ছে, মানে আমার মন আজকে খুশিই থাকবে। এসে গেছি রান্নাঘরে, আগে জল ভরবো, তারপরে আমার পায়রা সন্তানকে খেতে দেবো। ওকেই আগে খেতে দিই, আজকে অন্যমনস্কে জলটাই ভরতে আরম্ভ করে দিয়েছি। তো যাকগে, যখন এটা স্টার্ট করেই দিয়েছি, এই কাজটা কমপ্লিট করে রেখে আসি জলগুলো, তারপরেই ওকে খেতে দেবো। জলটা রেখে এলাম, রেখে এসে আগে প্রথম কাজ হচ্ছে আমার ওদেরকে চাল দেওয়া। তো এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম, এবারে আমি আমার নিজের চা বসাবো, ম্যাগির মাংস বার করব, এই যা পরপর কাজগুলো থাকে সেইগুলোই করি আর কি। চায়ের জল গরম হয়ে গেছে, চলো বার করে চাটার ব্যবস্থা করি আগে। আজকে দুধ জাল দিতে হবে, খুব সামান্য একটু দুধ আছে, তাই তার ওপরেই একটা নতুন প্যাক
থেকে দুধ ঢেলে রাখছি, পরে যখন রান্নাঘরে আসবো তখন এটাকে জাল দেবো। এই দুধটা কিন্তু জাল না দিলেও চলে, আমি আগেও বলেছি, বাট ওই গুড্ডি সবসময় জাল দিয়েই খেত, তাই জন্যে আমারও একটা অভ্যেস হয়ে গেছে, আমিও এই জাল দিয়েই রাখি। মোটামুটি রান্নাঘরের কাজ শেষ, এবারে ডাস্টবিনটাকে বাইরে বার করে বসে যাব চা খেতে। দাঁড়াও, ম্যাগির গলায় আগে ওই বগলেসটা পরিয়ে দিই, দিয়ে তারপরে বসবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ শুরু করেছি অনেক সকাল থেকেই, এখন না, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 8:30। কিছুক্ষণ বসেছিলাম যেরকম রোজ বসে থাকি, তারপরে উঠলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দেখা করি, তারপরে রান্নাঘরে যাব। আজকে পমফ্রেট মাছ করব আর প্রথম পাতে ডাল সেদ্ধ। আর ওয়েদার আজকে বেশ ভালো, তাই জন্য আমার মুখেও হাসি। এইরকম ওয়েদার থাকলে ভালোই লাগে। আর কালকের থেকে শরীরটা মোটামুটি ঠিকই আছে এখনো অবধি, টাচউড। মানে কখন আবার বিগড়োয় জানি না, একটা মানে আতঙ্ক হয়ে গেছে যে কি জানি বাবা। যাই হোক, কালকের থেকে ভালো আছি, মোটামুটি ভালো আছি। তো এই হলো ব্যাপার। তোমাদের অনেক কমেন্ট পেয়েছি, সবাই অনেক প্রেয়ার করছো, থ্যাংক ইউ বলবো না, বাট অনেক ভালোবাসা আমার তরফ থেকে। অনেকে অনেক কিছু মানে উপদেশ দিচ্ছ, তো সেগুলো আমার কাছে নিশ্চয়ই ব্লেসিং এর মতো, বাট কিছু কিছু ব্যাপার আমার বলারও দরকার। যেমন একজন লিখেছো তুমি যা যা খাচ্ছ সবই ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আমার ইউরিক অ্যাসিডের কোনো প্রবলেম নেই, আর আমার ডাক্তারের সঙ্গে কথা বলে ওনার সঙ্গে আমি আমার ডায়েট নিয়ে কথা মানে আলোচনা করেছি। আমি কি কি খাই না খাই ওনাকে জানিয়েছি, উনি বলেছেন যে কোনো প্রবলেম নেই, কেননা আমার কিছুই নেই যাকে বলে, শুধু কোলেস্ট্রল লেভেলটা নর্মাল রেঞ্জে থাকলেও একটু ওপরের দিকে বলেই এই সমস্যাটা হয়েছে, সেটাও যে উনি যা ওষুধ দিয়েছেন ঠিক হয়ে যাবে। তো আমার ডায়েট কিন্তু উনি কিচ্ছু পাল্টাননি, তো সেই দিক থেকে চিন্তা করো না। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেই আমার ডায়েটটা মেনটেন করছি। আর একজন দুজন না তিনজন বলেছো যে তোমার মনে হয় থাইরয়েড হয়েছে। না, আমার থাইরয়েড নেই। এই ব্লাড টেস্টে আমার থাইরয়েড টেস্টও হয়েছে, থাইরয়েড আমার একদমই নেই, আর কোনোদিনই ছিল না। আর কি আরও অনেকে অনেক কিছু সব বলছো, তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে লিখছো, নিশ্চয়ই আমার ভালো চেয়েই তোমরা লিখছো, আমি জানি। তো আমার ভালো চাও, সেই জন্যেই তোমরা লিখছো, কিন্তু একটু আমি এগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের চিন্তা না থাকে, তাই জন্যেই বলছি। এক একজন লিখেছো যে, একজনই বোধহয় লিখেছো যে তুমি রোজ পেটি মাছ খাও, যেটা উচিত না। এটাও আমি আমার ডাক্তারকে জিজ্ঞেস করেছি, বললেন যে না, আপনার এমনি কোনো প্রবলেম নেই, কাজী কিছু অসুবিধে নেই খাওয়া। তো এই আর কি। চিংড়ি মাছটায় একটু কোলেস্ট্রলটা বাড়ে, তো চিংড়ি মাছ আমি একটু অ্যাভয়েডই করছি, চিংড়ি মাছ আমি খাচ্ছি না। আর দেখো, আমি না আসলে মাছ জিনিসটাই পছন্দ করি না, তো অগতির গতি ওই একমাত্র কাতলার পেটিটাই খাই আর পমফ্রেটটা খাই, আদারওয়াইজ আমি মাছ খাই না। কোনো মাছই আমার খুব একটা ভালো লাগে না। পার্শে মাঝে মাঝে তোমরা হয়তো দেখো যে পার্শে মাছ কিনে খাই, মানে সেটা একটু মুখটা বদলানোর জন্যে, বাট আমি যে বিশাল ভালোবাসি তা কিন্তু একদমই নয়। তো সেই জায়গা থেকে আমি যা খাই, যেটুকু খাই, আমার ডাক্তারের মতে ঠিকই আছে, কোনো কিছু অদল বদল করার দরকার নেই। আর দুজন তিনজন লিখেছো যে গুড্ডিকে বলতে যে ও যেন ওখানকার চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসে, কেননা তোমাদেরও সব ছেলেমেয়েরা অনেকেরই মাস্টার্স করেও এখানে খুব ভালো চাকরি মানে করছে তারা।
তো দেখো, প্রথম কথা, ও কিন্তু প্রায় 1 বছরের ওপর এখানে চেষ্টা করেছে। ওর ফার্স্ট চয়েস কিন্তু এখানেই ছিল এবং সেখানে কিছুই ও পায়নি। তো হয়তো কলকাতার বাইরে নিশ্চয়ই পেতো, সেটা ওর মতে। দেখো, ও যেহেতু ইউএস সিটিজেন বাই বার্থ, তাই ওর একটা বিশাল সুবিধে তো নিশ্চয়ই আছে যে ইউএসএতে গিয়ে জব করার। তো সেই সুবিধাটা অনেকেরই থাকে না। তো সেখান থেকে ও বলতে গেলে কিছুটা তো নিশ্চয়ই লাকি যে ওখানে জব করার একটা ওর সুযোগ সুবিধে আছে। আর ওর যেটা বক্তি ছিল এবং সেটাতে আমিও একমত হয়েছিলাম যে দেখো, যদি আমার এখানে থেকে কলকাতায় জব না পায়, তাহলে কলকাতার বাইরে গিয়ে জব করা আর ইউএসএতে থেকে জব করা মোরলেস একই, দুটোতেই কিন্তু সে আমার কাছে থাকছে না। এবার তোমরা বলবে যে ইউএসএর থেকে কলকাতায় আসাটা যতটা হ্যাপা, তার থেকে অনেক ইজি কলকাতার বাইরে কোথাও থাকলে সেখান থেকে চট করে কলকাতায় চলে আসা, বা আমার জন্যেও সেখানে চট করে চলে যাওয়াটাও অনেকটা ইজি। কিন্তু যার ওখানে একটা সুযোগ রয়েছে, সেখানে সেই জায়গাটা ছেড়ে দিয়ে কলকাতায় থাকতেও পারছে না, এইখানে আমার সঙ্গেও থাকতে পারছে না, সেখানে সে ব্যাঙ্গালোর বা দিল্লি, বম্বে, যাই হোক, যেখানেই হোক আদার দেন কলকাতা থাকবে, সেটা ঠিক আমাদের মানে চিন্তাধারার মধ্যে তখন আসেনি। আর আমি সত্যি কথা বলতে কি, মানে এমন মা নই যে আমি আমার নিজের স্বার্থের জন্যে, আমার নিজের কোনো বেনিফিটের জন্যে আমার মেয়েকে বলবো যে তুই তোর ওখানকার সব কিছু ছেড়ে দিয়ে আমার কাছে চলে আয় আমাকে পাহারা দেওয়ার জন্যে। সেটা আমি ঠিক মানে পছন্দ করি না। কেননা দেখো, ওরও তো এই বয়স একটা কেরিয়ার তৈরি করবার, এবং ও ওখানে যাই হোক বিশাল একটা যে জব করছে, বিশাল একটা মাইনে পাচ্ছে তা না, ফ্রেশার্স জবই করছে, কিন্তু তাহলেও ও করছে ওখানে। যদিও হয়তো ওর সেখানে বন্ধু বান্ধব সেরকম এখন অবধি হয়নি যেটা কলকাতায় ওর আছে বা ইন্ডিয়ার মধ্যে আছে। তো এটা আমি পুরোপুরি ওর ওপর ছেড়ে দিয়েছি। ও পুরো সিনারিওটা জানে এবং ও যতদিন মনে করবে ওখানে চাকরি করবে ও করবে। এবার ওর যদি মনে হয় যে না, আমি এখন ইউএসএতে চাকরি আর করবো না, আমি এবার ইন্ডিয়াতে ফিরে যাব, মেবি কলকাতায় থাকবো বা কলকাতার বাইরে কোথাও জব নেবো, সেটা পুরোপুরি ওর ডিসিশন। ওরও তো লাইফ একটা আলাদা, বলো, ও তো সেই লাইফটা একটু দেখুক, এক্সপ্লোর করুক এবং ও ডিসিশনটা নিক। মানে শি ইজ ওল্ড এনাফ অ্যান্ড শি ইজ ভেরি ভেরি ম্যাচিওর্ড, অনেক ম্যাচিওর্ড মেয়ে আমার। তো সেটার দিক থেকে ও ডিসিশনটা নিক, আর আমি আমার জন্যে ওকে বলবো যে তুই চলে আয় সব ছেড়ে। কি করবে বলো, আমাকে এসেও পাহারা দেবে? আর আমার এখনো অবধি মানে সেই ওই স্টেজে পৌঁছে যাইনি যে আমি একেবারে বৃদ্ধা হয়ে গেছি, নড়তে পারি না, বা আমার মানে দিন চলছে না এখন তখন অবস্থা, বা বিশাল একটা কিছু অসুখ আমার মধ্যে ঢুকে গেছে, কিছুই নয়। তো এখন ওর হাই টাইম, ওর কেরিয়ার তৈরি করার টাইম। তো অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করেছি, জানি সেটা তোমরা সবাই করেছো, আমি একা স্পেশাল কিছু করিনি, কিন্তু তাও মানে একটা সিঙ্গল মাদার হিসেবে তো একটা চ্যালেঞ্জ নিশ্চয়ই আমার জন্য ছিল। তো সেই চ্যালেঞ্জটা পার করেছি এবং দাঁড় করিয়ে দিয়েছি। তো এখন ও একটা বিদেশে গিয়ে চাকরি করছে। তো ওর যদি মনে হয় যে না, আমার এখানে ভালো লাগছে না, আমি ফিরে যাব, সেটা ওর ব্যাপার। আর যদিও মনে করে না আমি আরও এখন ওখানেই চাকরি করব, সেটাও ওর ব্যাপার। তো এইটা নিয়ে আমি ওকে খুব একটা ডিস্টার্ব করতে চাই না। তবে আমার কি হয়েছে না হয়েছে ও ওয়াকিবহাল আছে এবং ও আমার সঙ্গে পুরোপুরি কানেক্টেডও আছে, সব সময় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়, তো আপডেটেড ও সব সময় থাকে। আর আমি ম্যানেজ তো করছি, তোমরা তো আছো মনের জোর দিতে। হ্যাঁ, এক এক সময় নিশ্চয়ই আমারও একাকিত্ব লাগে, এটা খুবই স্বাভাবিক, ভয়ও করে এক এক সময়। বিশেষ করে আমার শরীরের কিছু হলেই ভয়টা করে, আদারওয়াইজ আমার ভয় করে না। আমি এমনি যে একা থাকতে পারছি না বা কি, সেটা কিন্তু নয়। ম্যাগি রয়েছে আমার সঙ্গে, আমার ছায়া সঙ্গী বলতে গেলে ম্যাগি। তো ওকে নিয়ে আমি মোটামুটি চালিয়ে দিচ্ছি। তারপর দেখা যাক লোকনাথ বাবা কি চিন্তা করে রেখেছেন আমার জন্যে।
উনি যেটা ডিসিশন নেবেন, যেভাবে আমাকে বা গুড্ডিকে চালনা করবেন নিশ্চয়ই সেটাই হবে। এবং কি হচ্ছে না হচ্ছে তোমরাও নিশ্চয়ই সময় মতো নিশ্চয়ই দেখতে পাবে। আর তো এইটা নিয়ে আমি এখন অতটা চিন্তা করছি না। ডাক্তার তো আছেনই, ডাক্তার ভীষণই ভালো। উনি বলেইছেন আপনার যখন মনে হবে আমাকে কল করবেন। এইটুকুই বা কে বলে বলো, এখনকার সব ডাক্তাররা তো মানে কথাই বলতে চায় না, তাই না? তো যাই হোক, এইভাবেই এখন চলুক উপস্থিত। আর আমি কালকের থেকে তো একটু ভালোই আছি। ওষুধ তো নিশ্চয়ই চলছে, ওষুধের তো একটা গুণ নিশ্চয়ই একটা বেনিফিট তো পাবোই বলো, না হলে আর ওষুধ খাচ্ছি কেন? তো সেই আর কি, চলো এইভাবে এখন চলুক, দেখা যাক। যুদ্ধ মানে যুদ্ধে নেমেছি যখন, যুদ্ধে জয় তো একটা পেতেই হবে, তাই না? এটাও তো আমার একটা চ্যালেঞ্জ। আর তোমাদের ভালোবাসা, তোমাদের ব্লেসিং, তোমাদের প্রেয়ার সবসময় আমার সঙ্গে আছে। তোমরা সবাই আমার ওপারে আছো, তো এটাও আমাকে ভীষণই মনের জোর দেয়। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, সঙ্গে থেকো। তো চলো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আর আমার মেয়ে এই যে ঘুরে টুরে চলে এসে এখন উনি একটু দিবানিদ্রা দিচ্ছেন আর কি। তো চলো আমি যাচ্ছি আস্তে আস্তে এবার রান্নাঘরে। আজকেও সেরকম কিছু রান্নার ব্যাপার নেই, ডালটা সেদ্ধ অলরেডি হয়ে গেছে, একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর মাছের ওই পমফ্রেট মাছের একটা এই ঝোলটা ঝাল টাইপের করবো আর কি। আর ব্রেকফাস্টে আমার ওটস বাঁধা ধরা। ওটসটা খুব হেলদিও জানো তো, তোমরাও কিন্তু যারা যারা খাও না তারা কিন্তু ওটস খেতেই পারো। তো চলো, এই যে কিছুই হয়নি, এখানে কুকারে ডাল, আলু আর ডিম আছে, সেদ্ধ করেছি। আর এখানে দুধটা জাল দেবো, আর সব পড়ে আছে। তো শুরু করি, তারপরে আবার আসছি। পমফ্রেট মাছটাই আগে করব, আর আগে পরে না, এটাই একমাত্র রান্না। ডালটা তো সেদ্ধ হয়েই গেছে। আর রান্না করতে করতে একটা কথা মনে হলো তোমাদেরকে বলি, যে দেখো একটা কথা আছে না, নসিবে যা লেখা আছে সেটাই হবে। তো আমি ভীষণই বিশ্বাস করি সেটা। এটা মনে হয় হয়তো আমার কপালে এটাই লেখা ছিল যে এই রকম টাইমে আমাকে একা কাটাতে হবে। আর গুড্ডিরও কপালে নিশ্চয়ই লেখা ছিল যে ওর জীবনের প্রথম জব ও ইউএসএতেই করবে। তো আমি এইভাবেই দেখি, তোমরা কিভাবে দেখো? আর এইভাবে দেখে না আমার মনে হয় যে খুব একটা প্রবলেম হয় না। যদিও সত্যি একাকিত্ব লাগে, লাগে না তা না। বড় বড় কথা বলছি হয়তো তোমরা ভাবছো, কিন্তু একাকিত্ব খুবই লাগে। কিন্তু মেনে তো নিতেই হবে, তাই না? মনে হয় এটা যখন আমার লেখা ছিল, না মেনে নেওয়া ছাড়া তো উপায়ও নেই। রান্না স্টার্ট করে দিচ্ছি। এই যে কড়া গরম করে তেল গরম করছি। পমফ্রেট মাছে বেগুন আর আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা ঝোল টাইপের করব, বাস। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেটা ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে জলটা ড্রেন আউট হয়। আর একটু শুকনো শুকনো ওই কাঁচা লঙ্কা দিয়ে খাবো, বাস। এই হচ্ছে আমার মেনু। দেয়ালের এই জায়গাটা দেখো, একবার নজর করো। আর ঘড়িটা দেখো কোথায় রাখতে হয়েছে। হঠাৎ করে ঘড়িটা খুলে গেল জানো, ওই একদম স্ক্রু লাগানো ছিল, দেয়াল থেকে উপড়ে গেল। কি করব, তাই জন্য এখন এখানে লাগিয়েছি। পরে আবার বাপিকে দিয়ে আর একটু উঁচু করে আর একটা মানে পেরেক লাগিয়ে ওটাকে ঝোলাতে হবে। উৎপাত না বলো। আর রান্নাঘরে একটা ঘড়ি না থাকলে না খুব অসুবিধে হয়, তাই জন্য এইখানে দাঁড় করিয়ে রেখেছি।
কিন্তু এটাও রিস্ক, মানে গড়িয়ে ফ্রিজের পেছন দিকে পড়ে গেলেই গেল। যাই হোক, এখন উপস্থিত ওরমভাবেই চলুক। আর আজকে সকালে ভেবেছিলাম ব্রেকফাস্টে ওটস খাবো, ইচ্ছে করছে না আজকে, তাই জন্য আমার মাল্টিগ্রেন ব্রেড আনিয়েছিলাম, তোমরা দেখেছিলে বিগ বাস্কেট থেকে। তো ওই মাল্টিগ্রেন ব্রেডের ভেতরে ডিমের হোয়াইট পার্টটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাবছি স্যান্ডউইচ টাইপের করব। আর শাঁকালু, কলা, কুল, বড় কুল আছে, তো এইগুলো একটু ফ্রুটস হিসেবে কেটে খেজুর এই সবগুলো দিয়ে খাবো, এটাই প্ল্যান করছি। আর দুধটা এমনি খাবো, দুধ তো আমার ডাবল টোন দুধ, তো এটাই প্ল্যান করলাম। ওয়েদার আজকে যা আছে মোটামুটি আমার মন খুশি থাকার মতোই ওয়েদার। আজকে দেখি ইচ্ছে আছে ওই শীতের নাইটি যেগুলো আছে না, সেইগুলোকে একটু পাটটাট করে তুলে রাখবো, ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কি করতে পারি। আমার মেয়ে কোথায় আছে আজকে? ও বাবা, সে দরজার কাছে বসে আছে ধন্না দিয়ে, ওই দেখো, এই দেখো দেখছে আবার তোমাদের, দেখেছো? ওই দরজার কাছে মুখ দিয়ে শুয়ে থাকে, মানে গন্ধ নেয়, বাইরে কেউ যাচ্ছে আসছে, আবার কথাবার্তা শোনে, কারুর গলার আওয়াজ পাচ্ছে কিনা তাহলেই চেঁচাবে, মানে এইসব করবার জন্য ওই দরজার কাছে বসে থাকে। যাই হোক, ওই নিয়ে ও আছে, কিছু তো নিয়ে থাকতে হবে, তাই না? ভালোই রোদ্দুর উঠে গেছে, দেখেছো? চলো আবার ব্যাক টু রান্নাঘর। ব্রেকফাস্টের জোগাড়জান্তি করছি, এই শাঁকালু কাটলাম, আর এই কুলগুলো দেখো, বড় বড় কুল, বেশ অনেক দিন হলো বাচ্চুদা এনে দিয়েছে, খাওয়ার হয় না জানো, আজকে একদম জোর করে ধুয়ে টুয়ে নিয়ে কাটছি। এই যে মাল্টিগ্রেন ব্রেড একটুখানি সেঁকে নিচ্ছি, বাস এর ওপরে ওই ডিমের হোয়াইট পার্ট দেবো, পেঁয়াজ দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, বাস হয়ে যাবে আমার স্যান্ডউইচ। একে দেখো, এ কি করছে? নটা 25 বাজে, আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। এই বড় কুলগুলো দেখেছো? কবে এনে দিয়েছে, খাওয়াই হয় না। রান্নাঘরের কাজ সব শেষ, আলো নিভিয়ে দিয়েছি, বাস তোমরা অনেকেই বলছো ফোনটার ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, আমারও তাই মনে হয় জানো তো। আর কি বলো তো, দুটো হোয়াটসঅ্যাপের উত্তরও দিয়েছিলাম, তারপরেই মুখের ওপর এলো আপডেট করো, তো আপডেট করলাম, আপডেট করবার পরই না এই অবস্থা। নিয়ে যাব এই উইকটা, একটু যদি পরপর রোজই ভালো থাকি, নেক্সট উইকে বেরোবো। না বেরোলে কি হয় বলো? বিবনীতেও যাব, আর বিবনীর থেকেও ইম্পর্টেন্ট আমার ফোনটা, দেখি কি বলে নিয়ে গিয়ে। এটা তো স্যামসাং এর ফোন ছিল, আর স্যামসাং এরই দোকান আছে এখানে। বেশ গরম পড়ে গেছে না?
এখন মনে হচ্ছে একটু পাখা চালালেই বেটার হয়। চলো খেয়ে নি, খেয়ে চান টান করে আজকে ভাবছি ওই শীতের নাইটিগুলো তুলে ফেলবো। হচ্ছে আর না কিছুতেই, জানো তো, কেবলই মনে হচ্ছে কাল করব কাল করব, একদিন তোড়জোড় করে করলেই হয়ে যায়, কাজ ফেলে রাখলেই না পড়ে থাকে। চান হয়ে গেছে, এখন বাজে 10:30। ম্যাগিকে খেতেও দিয়ে দিয়েছি, মানে ওর হোল্ডারে দিয়ে দিয়েছি আর কি। আজকেও আমার নাইটিগুলো হলো না, জানো তো, এখন আর এনার্জি নেই, মনে হচ্ছে দূর ও থাকুক, কাল পরশু হবেক্ষণ। এই করে করে কতদিন হয়ে গেল বলো, করার হয়নি। আর সব কেচে রাখা আছে, শুধু পাট করে গুছিয়ে তুলে রাখবো, সেটাও আর হচ্ছে না। আসলে এত কিছু সব করে না, চান টান করে আর ইচ্ছে করে না কাজ করতে। তো এখন জাস্ট একটু রিল্যাক্স করে বসবো, একটু মি টাইম কাটাবো। তো এই ভিডিওটাকে আজকে মতো শেষ করে দিচ্ছি। যদি তোমাদের এত অবধিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক কমেন্ট পাচ্ছি, তার কিছু কিছু উত্তরও আমি দিয়েছি, কোনোটাই আমি রাগ করিনি, জানি তোমরা আমার ভালোর জন্যই বলো। তো কিন্তু কিছু বাস্তব কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ারও করলাম, যে গুড্ডিকে কখনোই বলা যায় না যে তুই সব ছেড়ে চলে আয় আমার জন্যে, সেটা হয় না, একটা মা হিসেবে আমি অন্তত সেটা পারবো না। তো দেখা যাক, লোকনাথ বাবা তো নিশ্চয়ই আমার সঙ্গে আছেন, আমার মা বাবার আশীর্বাদও আমার সঙ্গে নিশ্চয়ই আছে, তো তার ওপর ভর দিয়ে রয়েছি। দেখা যাক আমার কি লেখা আছে আগামী দিনে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের আরেকটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।